হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। গতকালকে বার্সা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ মানে ক্যাম্প নুতে লুজ করছে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে। রেজাল্ট ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে 0-2। তো 2 গোলে পিছিয়ে থাকাটা যথেষ্ট পরিমাণ অশনি সংকেত, আমরা জানি খুব ভালো করেই। এখন সেকেন্ড লেগে বার্সা কীভাবে ফিরে আসবে এইটার জন্য পরিকল্পনা সাজাতে হবে। যদি ভালো মানের খেলা দেখানো যায় তাহলে অবশ্যই কিছু করা সম্ভব হবে, যেহেতু ব্যবধানটা খুব বেশি পরিমাণ না। যদি 3-4টা হয়ে যাইতো তাহলে এইটা একটু সংকেতের ছিল। আমরা কয়েকদিন আগেই অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠেই তাদেরকে ডাবল স্কোর করে আসছি। তো তাদের এগেনস্টে আবারও ডাবল স্কোর করতে মানে করা যাবে না এমনটা ভাবার কোনো দরকার নেই, অবশ্যই সম্ভব হবে। তবে যেইভাবে আমরা দেখতেছি টিম আগাইতেছে বা মানে তাদের মাঠে আমরা উইন করে আসছি। লা লিগার ম্যাচ ছিল, এখন এখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে আমরা লুজ করলাম। তো পারফরমেন্সের যে ধারাটা সেটা যে আছে সেটা বলার কোনো সুযোগ নাই। আমরা একদম ক্লিয়ারলি দেখতেছি যে ফ্লাকচুয়েশনটা পারফর্মের দিক থেকে, যদিও সিজনের শুরু থেকেই ছিল। আমরা যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের ম্যাচগুলো কাউন্ট করি, ওইখানেও যে খুব বেশি পরিমাণ ধারাবাহিকতা ছিল সেটাও বলার কোনো ওইভাবে সুযোগ নাই। মানে পারফর্মটাকে যদি কাউন্ট করি, যদিও আমরা টপ 8-এই ছিলাম, তো ওইটা বিবেচনায় আমরা বলতে পারবো যে সেই জায়গাটা ভালো ছিল। এনিওয়ে, এই মুহূর্তে এসে কন্ডিশনটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, চ্যালেঞ্জিং হইতেছে। ইতিমধ্যেই যেই একটা সিচুয়েশনে পড়ছে, এই সিচুয়েশন থেকে বের হওয়া অনেক বেশি পরিমাণ টাফ হয়ে গেছে। তবে তবে অসম্ভব না, ইম্পসিবল হওয়ার কোনো কিছু নাই। অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ডাবল স্কোর করা সম্ভব হবে বলেই আমি মনে করতেছি, অবশ্যই সম্ভব। এখন দেখা যাক সেকেন্ড লেগ আসলে তারপরে আমরা সেই হিসাবটা করতে পারবো। এনিওয়ে, আমি যদি পার্সোনাল ইন্ডিভিজুয়াল জায়গাটাকে একটু ধরি তাহলে প্রথমে ইয়ামালের কথা বলতে হয়। গতকালকে যেভাবে খেলছে, তার যেই পরিমাণ অ্যাটেনশন ছিল, ফোকাস ছিল, একদম হাই ইন্টেন্সিটি আমরা দেখছি। তো এইটা নিয়ে ফ্লিকের কাছ থেকে কথা শোনা গেছে। তাছাড়া অন্যান্য যারা ফুটবল নিয়ে কথা বলে অ্যানালিস্ট আছে, তারপর মানে যারা কথা বলে আর কি, বিশেষ করে আমাদের যদি বলি সাবেক প্লেয়ার থিওরি হেনরি, সেও কথা বলছিল। তো আমরা শুনছি বিষয়টাকে, মানে তারা খুবই ভালোভাবে পজিটিভলি দেখতেছে। পজিটিভলি না দেখা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। ইয়ামালের কাছ থেকে কনসিস্টেন্ট পারফর্ম পাওয়া যাচ্ছে, এটা মানে বলতে হয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো ইন্ডিভিজুয়াল জায়গাটা বললে ইয়ামালকে বলতে হবে। এবং পেদ্রিকে যদি আমি নিয়ে আসি, আমরা লা লিগার ম্যাচটা, গত ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে, এর আগের ম্যাচটা লা লিগার ছিল অ্যাওয়ে গেম অ্যাথলেটিকোর মাঠে। তো ওই ম্যাচে পেদ্রিকে কিন্তু 90 মিনিট খেলানো হয়, মাঠের মধ্যে ছিল। তো লম্বা সময় মাঠের মধ্যে থাকাটা, আমরা তো লা লিগার যে হিসাবটা, ওইখানে তো পয়েন্টস ডিফারেন্স একদম ক্লিয়ার আমাদের পক্ষে আছে। তবুও অ্যাথলেটিকোর সাথে পুরো 90 মিনিট পেদ্রিকে মাঠে রাখাটা, তাদের মাঠে লা লিগার ম্যাচটার কথা বলতেছি, এটা কিন্তু হুমকির ছিল, এইটা কিন্তু নেতিবাচক ছিল। কারণ হলো ওই ম্যাচে সে একদম তার সব কিছু দিছে এনার্জির দিক থেকে। তো গতকালকে এসে আমরা দেখলাম যে ফার্স্ট হাফ পরেই তাকে সাব করা হয়, তাকে বেঞ্চে রাখা হয়। তো এই বেঞ্চে রাখার প্রসেসটা কি বা এটা কেন করা হলো? এই কেনটা হলো, এর আগের ম্যাচে কিন্তু সে মাঠের মধ্যে ছিল এবং তার উপরে ভরসা করা হয় এবং তাকে কিছু করতে হবে। সে টিমের স্পিরিট ধরে রাখতে হবে, টিম ওয়ার্কটা বিল্ড করতে হবে। এই যে দায়িত্বের জায়গা, রেসপন্সিবিলিটিটা, এটা কিন্তু দেয়া হয় বা এইটা তার কাছে মানে এইটা তার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এবং এক্স্যাক্টলি আমরা দেখছি যে অ্যাথলেটিকোর সাথে ওই ম্যাচটাতে সে কিন্তু ওইভাবেই খেলছে বা ওই প্রত্যাশা অনুযায়ী তাকে মাঠের মধ্যে দেখা গেছিল। তো গতকালকে এসে তার ইনজুরির যে সংখ্যাটা সেটা সামনে আসে। তো প্লেয়ারদের এই সময়ে এসে বা এই মুহূর্তে ইনজুরির সংখ্যাটা কেন মানে দেখা দেয় বা কেন আসে? এমনিতেই টাফ স্কেজুয়াল আমরা জানি, তার উপরে প্লেয়ারদেরকে মানে প্রতিনিয়ত
ভালো পারফর্ম দিতে হয়। আর এখন যে সিজনের সময়টা আছে, মোমেন্টামটা আছে, পিক মোমেন্টাম, সামান্য এদিক সেদিক হলেই বাদ পড়ার সম্ভাবনা। লা লিগাতে আমাদের কন্ডিশন ভালো। তো এইটাকে যদি পাশে রেখে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, তাহলে তো ইতিমধ্যেই আমরা একটা ধাক্কা খেয়ে ফেলছি। যদিও এই ধাক্কাটা কাটিয়ে ওঠার মতো একটা সুযোগ আছে, আর একটা ম্যাচ বাকি, পুরো 90 মিনিট। 90 মিনিটে অনেক কিছুই হইতে পারে। 90 মিনিটে অনেক কিছুই হইতে পারে, অবাস্তবকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তো এটা, এই যে একটা ধাক্কাটা, এই ধাক্কাটা তো কাটিয়ে উঠতে প্লেয়ারদের তো আসলে মাঠের মধ্যে এক্সিস্টেন্সিটা ওইভাবে রাখা দরকার। আর যখন দেখা যায় যে প্রতিনিয়ত কিছু সংখ্যক প্লেয়ারকে একদম স্ট্রং পারফর্ম দিতে হয়, তখন তাদের উপরে এমনিতেই প্রেশার পড়ে। আর এই প্রেশারটা তারা টলারেট করতে না পারার কারণেই মূলত ইঞ্জুরির সংখ্যাটা সামনে আসে। তো পেদ্রিকে গতকালকে ফার্স্ট হাফ পর বেঞ্চে রাখাটা বাধ্যতামূলক হয়ে গেছিল। ফ্লিক বাধ্য হয়ে এটা করছে। না করার তো মানে এটা যদি তাকে যদি মানে আমাদের রেজাল্ট লাগবেই লাগবে, রেজাল্ট আমাদের লাগবে, এই ধরনের চিন্তা মাথায় রেখে যদি পেদ্রিকে পাঠানো হইতো আবারও মাঠে, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতো। এই মুহূর্তে এসে তার টেস্টের কথা বলা হচ্ছে, এই মুহূর্তে এসে রিপোর্টগুলো আসবে, তারপরেই তার কন্ডিশনটা আমাদের সামনে পরিষ্কার হবে। তো আশা করতেছি যে পরের ম্যাচটা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সে মাঠে নামতে পারবে, খেলতে পারবে, দরকার আছে, অবশ্যই প্রয়োজন। আর রাশফোর্ডের যে জায়গাটা, রাশফোর্ডের যে পারফর্ম, এইটা এইটা আসলে স্বচ্ছ না, এইটা অপরিষ্কার অবস্থায় আছে। রাশফোর্ড কোনোভাবেই কনসিস্টেন্টলি রেজাল্ট ওরিয়েন্টেড গেম খেলতে পারতেছে না, রেজাল্ট দিতে পারতেছে না। গত ম্যাচটাকে যদি আমরা দেখি, সে কিন্তু যথেষ্ট সুযোগ পাইছে, যথেষ্ট চান্স তার কাছে ছিল, স্কোর মেক করার মতো একটা স্কোপ ছিল, কিন্তু সেইটাকে সে ব্যবহার করতে পারে নাই কিংবা স্কোর দিতে পারে নাই। তো এইটা এখন আমরা দেখতেছি যে বার্সা ম্যানেজমেন্ট তাকে নিয়ে চিন্তা করতেছে, রাখবে কি রাখবে না। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, ওইখানে আমি ডিটেইলে কথা বলছি, অনেক কিছুই করছি, ক্যান্সেলকে নিয়েও বলছি। তো রাশফোর্ডের বিষয়টা আমার কাছে মনে হয় যে অপরিষ্কার পারফর্মের দিক থেকে। অতএব বার্সা কোনোভাবেই, ম্যানেজমেন্ট কোনোভাবেই তার উপরে সন্তুষ্ট হতে পারতেছে না, মানে সন্তুষ্ট বলতে পরিষ্কারভাবে সন্তুষ্টির যে জায়গাটা সেটা প্রকাশ করতে পারতেছে না। এবং এইটার ফলে আমরা যেটা দেখতেছি, বার্সা ম্যানেজমেন্ট চাচ্ছে তাকে লুনে আবারও পাইতে। তো এইটা নিয়ে আমি কথা বলবো না, শুধু বলবো যে তার পারফর্মের জায়গাটা অপরিষ্কার, স্বচ্ছ না, এতটুকুই। আর রাফিনহা, ফ্রাঙ্কি ডিয়ং দুইটাই অনুপস্থিত। এই দুইটার অনুপস্থিতি টিমকে ভুগাইতেছে, এটা আমি মানতেছি, কিন্তু 100% না। তার কারণ হলো আমি আমি বলতেছি কেন 100% না। এই যে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে আমরা লা লিগার ম্যাচটা খেলে আসছি তাদের মাঠে, ওইখানে কিন্তু আমরা উইন করছি। তাহলে ওই ম্যাচটা উইন করার পরে আমরা কি কখনো বলছি, বা কেউ কি খুবই বোল্ড ওয়েতে বলছে যে রাফিনহা যদি মানে রাফিনহা কিংবা ফ্রাঙ্কি ডিয়ং তারা ছিল না, বা তারা মানে তাদের সংক্রান্ত কোনো কথা আমাদের সামনে আছে নাই, রেজাল্টটা আমাদের পক্ষে ছিল, এই জন্য কথার ধরন একরকম ছিল। গতকালকে রেজাল্টটা আমাদের পক্ষে নাই, এই জন্য কথার ধরন ছিল অন্য রকমের। ফুটবলটা রেজাল্ট ওরিয়েন্টেড গেম, যখন রেজাল্ট পক্ষে থাকে তখন মেন্টালিটি একরকম, যখন থাকে না তখন হয় বিপরীত। তো এইটা অস্বাভাবিক না, স্বাভাবিক। এই জন্য আমি মনে করতেছি আমাদের তো মানে রাফিনহা, ফ্রাঙ্কি ডিয়ং দুইটা ছাড়াই তো আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তাদের মাঠে 3 পয়েন্ট নিয়ে আসছি। তারা তো ছিল না মাঠে, গতকালকেও তো তারা ছিল না। তো এক ম্যাচে না থাকার কারণে, বা এক ম্যাচে ছিল না ওইখানে উইন করছি, গতকালকে ছিল না ওইখানে লুজ হয়েছে। তাহলে তাদেরকে প্রয়োজন আছে। রাফিনহা যখন মাঠের মধ্যে থাকে তখন দেখা যায় যে তার কারণে আরও দুটা প্লেয়ার, 3টা প্লেয়ার সুবিধা পাচ্ছে, সরাসরি সুবিধা তৈরি করে দিচ্ছে। এই জায়গাতে ক্লিয়ারলি ডিফারেন্স আছে, বা এই জায়গাতে ক্লিয়ারলি মানে অন্যরকম রাশফোর্ডের কারণে কি আরও 2টা প্লেয়ার সুবিধা পায় একদম পরিষ্কারভাবে? না। রাফিনহা অবশ্যই দরকার, প্রয়োজন আছে, ফ্রাঙ্কি ডিয়ংয়েরও প্রয়োজন অবশ্যই আছে। তো এই দুইটা আমাদের ফিরে আসা খুবই দরকার, তাদেরকে পরের লেগেও পাওয়া যাবে না, এইটা ঠিক আছে। কিন্তু
আমরা মানে ব্যাক করতে পারবো রেজাল্টের দিক থেকে, এই বিশ্বাসটা রাখতে হবে। এইটা তাদের অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে তাদের সাথে আমরা 2টা স্কোর করে আসছি, একটা কনসিড করছি যদিও, তো তা আবার রিটার্ন লেগে তাদের এগেনস্টে 2টা স্কোর করা যাবে এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে, কারণ রিসেন্টলি আমরা স্কোর করে আসছি। এখন দেখা যাক, প্লেয়ার নাই, এই প্লেয়ার নাই, ওই প্লেয়ার নাই, এইটাকে মানে এক্সকিউজ হিসাবে সামনে আনার এই মুহূর্তে কোনো দরকার আছে বলে মনে করতেছি না। বরং এই 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 সংক্রান্ত বিষয়কে সামনে টানলে এইটা মানে পজিটিভলি মানে হবে না। এই প্লেয়ারটা নাই, ওকে ফাইন, ওই প্লেয়ারকে ছাড়াই যারা আছে তাদেরকে প্রপারলি ব্যবহার করে কীভাবে রেজাল্ট আনা যায় সেই চিন্তা করতে হবে। আমরা জানি বার্সার যে বেঞ্চ আছে কিংবা স্কোয়াড ডেপথ আছে, স্টার্টিংয়ে যারা নামতেছে আর কিছু সংখ্যক, সব মিলিয়ে যদি আমরা 12-14 জনের কথা বলি, এর বাইরে যে সংখ্যাটা আছে অথবা 15 জনের পরে এরা কিন্তু যথেষ্ট পরিমাণ রিলায়েবল না। এইটা আমাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে। যদি আমরা এই মুহূর্তে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এলিট 8 টিম আছে, 8টা দল আছে, মানে কোয়ার্টার ফাইনালে খেলতেছে, ওই যে আর 7টা দল আছে তাদের সাথে যদি বার্সাকে কম্পেয়ার করি, 7টা বাদ দেই, হাতে গোনা 3-4টাকে যদি ধরি, তার মধ্যে বায়ার্নকে ধরতে হবে, আর্সেনালকে অবশ্যই কাউন্ট করতে হবে, পিএসজিকে তো অবশ্যই। তাহলে এই যে 2-3টা টিম আছে, তাদের বেঞ্চে যেই পরিমাণ বা যেই ক্যাপাবিলিটির প্লেয়ারগুলো আছে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন তাদের এই যে টপ প্লেয়ারগুলো আছে যাদেরকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে বেঞ্চে বসানো হয়, আর বেঞ্চে যে আছে ওরে যখন মাঠে পাঠানো হয়, তখন কিন্তু পারফর্মে খুব বেশি পরিমাণ ব্যাঘাত ঘটে না। কিন্তু বার্সার বেলায় উল্টো হয়ে যায়, এবং উল্টো হয় এটা ঠিক আছে, আবার আমরা যে ভরসা করতে পারি সেটাও না। আমরা তো কোনোভাবেই মানে গতকালকে পেদ্রি যাওয়ার পর, পেদ্রি যখন ছিল আমরা কিন্তু ভালো ভালো পাস দেখছি, বার্সা কিন্তু একটা নেট টাচ করছে, যদিও গোল বলা যাবে না, ভারে গিয়ে ডিসঅ্যালাউড হয় মানে অফসাইডের কারণে। তাহলে ওই গোলটা কীভাবে আসলো? প্রি অ্যাসিস্ট থ্রু পাস কে করছে? মানে পেদ্রি করছে লামিনের উদ্দেশ্যে, তারপর লামিন ওইটা ক্রস করলো, আমরা দেখলাম যে রাশফোর্ডের মাধ্যমে নেটে ঢুকে, তো গোল হয় নাই, বারে বাদ গেছে। তো এই যে পেদ্রির মাধ্যমে মানে হয়েছে। তাছাড়া পেদ্রি যখন ছিল আমরা দেখছি যে কীরকম খেলা, পেদ্রিকে উঠিয়ে নেওয়ার পর পেদ্রির জায়গাতে যখন অন্য প্লেয়ারকে পাঠানো হয় বেঞ্চে থেকে, ও কিন্তু এসে পেদ্রির মতো করে টেম্পুটা কন্ট্রোল করতে পারে নাই, মিডটাকে নিজের কন্ট্রোলে ডমিনেট করার মতো একটা অবস্থায় নিতে পারে নাই। আমি শুধু বলতেছি এইটা বার্সার স্কোয়াড ডেপথে প্রবলেম আছে, আমাদেরকে এইটা স্বীকার করতে হবে, অস্বীকার করার কোনো সুযোগই নাই। তো ইন্ডিভিজুয়াল জায়গাকে আমরা যখন ধরতে যাব, তখন শুধু মানে বার্সার হিসাব অনুযায়ী শুধু ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে বললে বা সামনে নিয়ে আসলে এটা ভুল হবে, এটা অবশ্যই ভুল বলা হবে। কারণ আমরা গতকালকে দেখছি রাশফোর্ড কিন্তু অনেক সুযোগ পাচ্ছে, এই সুযোগগুলা কিন্তু সে নিজেই যে তৈরি করে নিচ্ছে এমনটা না, অনেকগুলাই তৈরি করে দেয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি তার মাধ্যমে সেইগুলা কাজে লাগতেছে না। তাহলে কি আমরা শুধু ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সামনে নিয়ে আসলে হবে? মানে একজন ক্রিয়েট করতেছে, আরেকজনকে ফিনিশ করতে হবে। তো এই যে মানে ব্যালেন্সিংটা অথবা মানে টিম ওয়ার্কটা, এটা যথাযথভাবে মানে এটা বের হয়ে না আসার পেছনে বার্সার স্কোয়াডে প্রবলেম আছে, এইটাও আমাদেরকে ধরতে হবে। আবার এই প্লেয়ারগুলোকে যখন বেঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখান থেকে যখন পাঠানো হচ্ছে, তখনও আমরা দেখতেছি যে সমস্যা থেকেই যাচ্ছে বা সমস্যা দেখা দিচ্ছে। বার্সা কোনোভাবে কন্টিনিউয়াসলি পারফর্ম করতে পারতেছে না, এইটা মানে রেজাল্টের হিসাব অনুযায়ী এটা আমাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো তবে আমরা আশা রাখি যে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হইতে পারে। হুয়ান গার্সিয়াকে নিয়ে গতকালকে কথা বলছিলাম। আচ্ছা, এখন যদি একটু এই ভিডিওটা একটু বড় হবে, আমি স্ট্রিমিংয়ে আসতে চাইছিলাম, তবে স্ট্রিমিংয়ে আসি নাই, এখন এখানেই বলে দিব সব কিছু, ভিডিওটাতে সব কিছু বলবো। গতকালকে রেফারি নিয়ে আমাদের মানে রেফারির মাধ্যমে কন্ট্রোভার্সাল ডিসিশন আসছে, এইটা আমরা দেখছি ফ্লিককে কথা বলতে, ফ্লিক এই বিষয়টা অ্যাড্রেস করছে, কথা বলছে। এখানে আমরা দেখছি যে অপোনেন্টের বক্সে মানে বলটা তারা মানে করবে, কিন্তু এখানে তারা মানে বলটা হাত দিয়ে টাচ করছে ডিফেন্ডার পিউবিল, কিন্তু ওইটা রেফারি কোনোভাবে আমলে নেয় নাই, বরং খেলা চালানোর জন্যই নির্দেশনা প্রদান করে।
তো এইটা নিয়েও আমরা কথা শুনছি, এইটা নিয়েও আমাদের সামনে বিভিন্ন ধরনের মত আছে। বিশেষ করে হ্যান্সি ফ্লিকেরটা যদি আমি কোট করি, তাহলে হ্যান্সি ফ্লিকও মনে করতেছে যে এইটা পেনাল্টি ছিল, আবার অন্যান্য অনেকেই সেটা মনে করতেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কয়েকদিন আগেও কিন্তু মানে ইমিলিয়ানো মার্তিনেজ, তাকে কিন্তু কার্ড দেখানো হয় এই ধরনের ভুলের কারণে বা এই ধরনের একটা সিচুয়েশনের কারণে। তো গতকালকে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে সেটা কিন্তু হয় নাই, বা এইটাকে রেফারি কোনোভাবে আমলে নেয় নাই। তো এটা আমার কাছেও মনে হচ্ছে যে এটা পেনাল্টি ছিল অবশ্যই, কারণ এইটা মানে মানে গোলকিপার যে আছে সেই এক প্রকার বলটা পুশ করছে স্টার্টিং হিসাবে, এবং ডিফেন্ডার হাত দিয়ে ওইটা মানে অজান্তেই হোক আর যেভাবেই হোক, নিজ ইচ্ছায় হোক, ওইটা আটকিয়ে ফেলে। তো ওই জায়গাতে রেফারির অ্যাকশন নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখলাম যে কোনো অ্যাকশন তার কাছ থেকে আসে নাই। তাছাড়া আরও বিতর্কিত সিদ্ধান্ত আছে। তো রেফারির এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত কোনো একটা টিমকে মানে ধ্বংস করে দিতে পারে। গতকালকে যে রেড কার্ডটা প্রদান করা হয় কুবার্সিকে, আমরা একদম পরিষ্কারভাবে দেখছি ওইখানে মানে জুলিয়ানো সিমিউনে ছিল। তো সিমিউনে কন্ট্রোলে কিন্তু বলটা ছিল না, তার নিয়ন্ত্রণে একদম পুরোপুরি বলটা ছিল না, ওইটা মোটামুটি বলা যায় যে এক প্রকার পেছনের দিকেই ছিল। তো ওই সময়ে মানে তাকে আঘাত করা অথবা তার সাথে কোনোভাবেই ধাক্কা লেগে যাওয়া, ওইটার কারণে মানে রেড কার্ড দিয়ে দেয়া, ওইটাকে ফাউল কাউন্ট করে রেড কার্ড দিয়ে দেওয়া, এটা কিন্তু যথাযথ না। এই যে মানে ডিসিশনগুলা, এইগুলাই বার্সাকে দুর্বল করে দিছে, এবং এইগুলার ফল আমাদেরকে এখন বুক করা লাগতেছে। এটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো রেফারির এমন ডিসিশন কোনোভাবেই প্রত্যাশিত ছিল না, এটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল। মানে সবগুলাই যে গ্রহণ করতে হবে এমনটা না। একটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা হচ্ছে, ওইখানে একটা প্লেয়ারকে রেড কার্ড দেখানো হবে, তাও ফার্স্ট হাফে। রেফারির বারবার চিন্তা করা দরকার, 3-4বার থিঙ্ক করা দরকার। যদিও বারে গেছিল, আমরা দেখছি বার থেকে এসে তারপরেই ওইটা রেড কার্ড প্রদান করে, প্রথমে ইয়েলো দিছিল। তো ওইটা তো আসলে যেই হিসাব অনুযায়ী দিছে, লাস্ট ম্যান ছিল কুবার্সি, তো লাস্ট ম্যানটা কাউন্ট করেই মূলত রেড কার্ডের ডিসিশনে যায়। তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না, পাবেও না। আর আরেকটা বিষয় হলো হুয়ান গার্সিয়া যে গোলপোস্টে খুবই স্বাভাবিকভাবে থাকতেছে, খুবই ভালোভাবে থাকতেছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি না, এটা আমরা দেখতেছি না। তার কাছ থেকে কনসিস্টেন্টলি আমরা মানে পারফর্ম পাইতেছি না গোলপোস্টে। সে কয়েকটা ম্যাচ ভালো করবে কিংবা লিগে কয়েকটা টিমের এগেনস্টে ভালো করবে, ওইটার কারণে তাকে বাহবা দিতে একবারে মানে মানে কি বলবো, মানে একদম মাথায় তুলে একদম করতে হবে, ওইটার কোনো প্রয়োজন নাই। পিক টাইমে যখন একটা গোলকিপার ভালো করতে না পারে, তখন আসলে মানে তার উপর থেকে আস্থা চলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। যদিও হুয়ান গার্সিয়াকে নিয়ে বিশ্বাস আমাদের অবশ্যই আছে, সেকেন্ড লেগ এখনও বাকি, সব কিছু শেষ হয়ে যায় নাই, 2 গোলের ব্যবধান। যদিও ওই ম্যাচে আমরা জানি দিয়াগো সিমিউনের তার ট্যাকটিক্সই একটা, অথবা তার পরিকল্পনাই হইতেছে কিভাবে ডিফেন্ডিং করা যায় অপোনেন্টকে। এমনিতেই 2 গোলের লিডে আছে। এখন আমরা দেখব যে সে এই 2 গোলের লিডটাকে কীভাবে ধরে রাখতে পারে, সেটার জন্য কাজ করবে। সেইটার জন্য সে একদম উঠে পড়ে লাগবে, আর ডিফেন্ডিং করার জন্য 7 জনকে নামাতে পারে। তো এটা মানে তখন সেটাকে মানে খুব বেশি পরিমাণ অবাক হওয়ার মতো নেই, আর কোনো কিছু থাকবে না। 2 গোলে এগিয়ে আসে, স্কোর যদি করতেও না পারে, যাতে কনসিড না করে, সেইটার জন্য পরিকল্পনা নিয়ে নামবে। তো অন্যদিকে আমি হুয়ান গার্সিয়াকে নিয়ে এটাই বলবো, তাকে আমরা যখনই প্রয়োজন হচ্ছে তখন আমরা মানে মানে যখন পারফর্ম দেওয়া প্রয়োজন, তখন তো পারফর্ম দিতে হবে, এবং পারফর্ম দিতেই হবে, এটা হচ্ছে গিয়ে কথা। গতকালকে প্রয়োজন ছিল, এবং ওইটা আমরা দেখলাম যে যেভাবে সে মানে পুষতে ছিল, এটা সত্যি মানে আশাহীন একটা অবস্থা তৈরি করার মতো। সলতের গোলটা কোনো না কোনোভাবে আটকানো দরকার ছিল। যদি সেটা সম্ভব হইতো, তাহলে আমরা ধরতাম যে অন্ততপক্ষে অতি মানবীয় কোনো একটা সেভ সে অন্তত করছে। ফ্রি কিক যেটা হয়েছে আলভারেজের, ওইটা নিয়ে কথা না বললেও চলবে। তার কারণ হলো এই যে কিকটা হয়েছে, এটা ওয়ার্ল্ড ক্লাস একটা কিক হয়েছে। এই কিকটা আটকানোর মতো কিপার খুব কমই বর্তমান সময়ে আছে। তো এইটা নিয়ে কথা না, এইটা স্কোর হওয়ার মতোই কিক ছিল,
এইটা নিয়ে না এইটা নিয়ে না বলাই ভালো, কিন্তু সল্লতের গোলটা অন্ততপক্ষে আটকানো দরকার ছিল এনিহাও যেভাবেই হোক, কিন্তু আমরা দেখলাম যে তার কাছ থেকে সেটা মানে সম্ভব হয় নাই। তো আগামী আগামী ম্যাচে রিটার্ন লেগে তাকে আরও ভালোভাবে আমরা চাই, যাতে কোনো গোল কনসিড করা না হয়, এবং অবশ্যই বার্সাকে স্কোর করতে হবে, স্কোর করার মেন্টালিটি নিয়ে নামতে হবে। আগে অন্তত 2টা স্কোর করতে হবে, তারপরে উইনিংয়ের চিন্তা। 2টা স্কোর করে অ্যাগ্রিগেশনটা আগে মিলাতে হবে, পরের হিসাব পরে। ইয়ামাল গোল পাচ্ছে না, গতকালকে আমরা দেখলাম যে অনেক ট্রাই করছে, ওয়ার্ক রেটটা হাই লেভেলের ছিল, কিন্তু স্কোর পাওয়া সম্ভব হয়নি। তবে রিটার্ন লেগে আশা করতেছি স্কোর বের করে আনার একটা উপায় তৈরি করতে পারে। রবার্টকে আরও বেশি পরিমাণ সেন্সিবল হওয়া দরকার। আমরা ফেরানকে গতকালকে মাঠে দেখছি, কিন্তু তাকে 87 মিনিটে আমরা ব্যাক পাস দিতে দেখতেছি, ওইটা প্রয়োজন ছিল না। সে কোনো না কোনোভাবে অপোনেন্টের বক্সে কীভাবে ঢুকা যায় বল নিয়ে, সেই চিন্তা তার করা দরকার ছিল, কিন্তু তাকে আমরা দেখতেছি যে সে অনেক রিল্যাক্সে খেলতেছে। বার্সা 2 গোলে ডাউনে আছে, ডাউন অবস্থা, তবুও তাকে আমরা অনেক রিল্যাক্স মুডে দেখতেছি। তো এইটা মানে তার যে মেন্টালিটিটা বর্তমান সময়ে, এইটা যে কতটুকু দুর্বল অবস্থায় আছে সেটারই বহিঃপ্রকাশ। ফেরানকে নিয়ে যদি আমরা বলি, যদিও ফেরানকে যদি ওভারঅল বলতে হয় তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণরূপে অফ ফর্মে, এবং তার মেন্টালিটি মানসিক জায়গাটাও দুর্বল অবস্থায় আছে। তো এইটার উন্নতি যদি না হয়, নাম্বার 9 পজিশনের একটা প্লেয়ার বার্সার মতো টিমে এখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতেছে, এইখানে যদি পারফর্ম করা না যায় তাহলে পারফর্ম করবেটা কোথায়? প্রতিটা প্লেয়ারেরই তো পারফর্ম করা দরকার। টিমের সব পজিশন থেকে যখন পারফর্ম বের হয়ে আসা প্রয়োজন, কিংবা পিক মোমেন্টাম, ওই সময়ে যদি করা না যায় তাহলে আসলে করবেটা কখন? এখনই তো পারফর্ম দেওয়ার মতো সময়। এখন পারফর্ম দিলে তারপরে সেমিতে যাওয়া যাবে, সেমিতে গেলে তারপরেই আমরা ফাইনালে যাব। তো রিটার্ন লেগে সব কিছুই দিতে হবে, রিটার্ন লেগে সব কিছুই বার্সাকে ডেলিভার করতে হবে যদি টিকে থাকতে চায়। আর যদি মনে হয় যে কোনো মতে সময়টা পাস করে আসবো, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। তবে বার্সা আমি বিশ্বাস করতেছি, আমি মনে করতেছি যে বার্সা কোনোভাবেই মানে সময় পাস করার জন্য মাঠের মধ্যে নামবে না। অ্যাথলেটিকোর মাঠে মানে কোনো কীভাবে স্কোর নিয়ে আসা যায় সেইটার জন্যই খেলবে, এটা বিশ্বাস রাখতেছি। আর দানি ওলমো, ফেরমিন, দুইটা একসাথে মাঠের মধ্যে যে খুব ভালোভাবে ওয়ার্কআউট করতেছে, এইটা আমি আসলে বলতে পারতেছি না। এটা আগেও বলছি, দুইটা একসাথে যে মাঠের মধ্যে থাকলে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালোভাবে বিল্ড হয়, সেটা লক্ষ্য করা যায় না, আমি দেখতেছি না। ইফেক্টিভ কোনো কিছু হচ্ছে না। যদিও দুইটাকে একসাথে মাঠের মধ্যে দেখা এক প্রকার কি বলবো, মানে ইমপ্রেসিভ কোনো কিছু হইতে পারে মানে দেখার দিক থেকে, কিন্তু আলটিমেটলি তাদের মাধ্যমে কি রেজাল্ট বের হয়ে আসতেছে দুইটার মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি, সেটা না। কিন্তু খেলানো লাগতেছে যেহেতু ফ্রাঙ্কি ডিয়ং নাই। তো এনিওয়ে, বার্সার মিডটা খুব ভালোভাবে ওয়ার্কআউট করতে হবে রিটার্ন লেগে, যদি রেজাল্ট বের করতে চায়। অবশ্যই এই জায়গাতে এই জায়গাকে ব্যবহার করতে হবে, লামিনকে আরও সাপোর্ট দিতে হবে। সে একা একা কী করবে, মানে একা একা কতটুকু করা সম্ভব? গতকালকে আমরা দেখছি যে না পেরে সে একাই খেলার চেষ্টা করতেছে, কিন্তু একা একা সে কতটুকু কী করবে? তো তাকে তো মানে কিছু না কোনো সময় তাকে ক্রিয়েট করে দিতে হবে, সরাসরি ক্রিয়েট। তো আমরা কতটুকু পরিমাণ গত ম্যাচে দেখলাম 90 মিনিটে যে সরাসরি লামিনকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে। একটা পাসের কথা বলা যাবে যেটা পেদ্রির, বার্সা নেট টাচ করছে, ওই পাসটা ছিল অন্য রকমের, ক্লাসি একটা পাস ছিল। তো ওই পাসটা লামিনকে একদম ডাইরেক্টলি ক্রিয়েট করে দেওয়ার মতো, যদিও লামিন আবার ক্রিয়েট করে দিছে রাশফোর্ডকে। তো এভাবে ডাইরেক্টলি ক্রিয়েট করে দিতে হবে। তো পেদ্রিকে কিভাবে আলাদা করা যায়? এই জায়গাতেই পেদ্রি ডাইরেক্টলি ক্রিয়েট করে দিতে পারে, যদিও অন্যান্য প্লেয়ার পারে, কিন্তু আমরা যদি গত ম্যাচের হিসাবটা ধরি তাহলে পেদ্রিকে আলাদা করা যাবে যতটুকু সময় মাঠের মধ্যে ছিল। আর কোচিং প্যানেলকে আরও বেশি পরিমাণ দায়িত্বশীল হওয়া দরকার, বুঝতে হবে যে এই মুহূর্তে কোথায় আছে টিম এই মুহূর্তে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আছে, এবং এখান থেকে যদি বের হওয়া না যায় তাহলে তো সেমিতে যাওয়া যাবে না। তাহলে দায়িত্বের জায়গাটা আরও বাড়াতে হবে, শার্পলি প্ল্যানিংটা মানে রেডি করতে হবে, এবং এক্সিকিউশন কীভাবে ঘটানো যায় সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। অর্গানাইজিংটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি সেকেন্ড লেগ নিয়ে বা রিটার্ন লেগ নিয়ে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী, আমার কথা শুনে হয়তো বোঝা যেতে পারে আমি যেভাবে বলতেছি, তো সেটার প্রেক্ষিতেই আমি বলতেছি
যে রিটার্ন লেগে বার্সা ভালো করার সম্ভাবনা আছে। আমরা তো কয়েকদিন আগেই তাদের মাঠে তাদেরকে হারিয়ে আসছি অ্যাথলেটিকোকে। তো 15 দিনের ভেতরে তাদের সাথে 3 ম্যাচ খেলা লাগতেছে, এক ম্যাচে আমরা উইন করছি, আরেক ম্যাচে লুজ। যদিও মানে 3 ম্যাচের ক্যাটাগরি ভিন্ন, তবে তাদের মাঠে তো হারিয়ে আসছি। ওই ম্যাচে একটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, সেটা হলো লা লিগার যে ম্যাচটা আমরা খেলছি গত 2 দিন আগে, মানে গত ম্যাচটা লা লিগার যেটা ছিল অ্যাথলেটিকোর মাঠে, ওইখানে কিন্তু দিয়াগো সিমিওনে, লুকমান এবং আলবারেজ এই দুইটাকে কিন্তু ব্যবহারই করে নাই, ওদেরকে মাঠেই নামাই নাই। ওদেরকে মাঠে নামাইছে বার্সার এগেনস্টে গতকালকে। অতএব আগের ম্যাচে ওদেরকে না নামিয়ে ফ্রেশ রাখছে এবং ওদেরকে গতকালকে ব্যবহার করছে। আমরা দেখলাম যে আলবারেজের মাধ্যমে সরাসরি রেজাল্ট বের হয়ে আসছে। তো দিয়াগো সিমিওনে এই মুহূর্তে যেভাবে পরিকল্পনা করতেছে, সে লা লিগাকে নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তা করতেছে না। সে চেষ্টা করতেছে কিভাবে বার্সাকে বিট করা যায় ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, অথবা সে এখন যেভাবে চিন্তা করতেছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চিন্তাভাবনাটা অনেক বৃহৎভাবে সামনে নিয়ে আসতেছে। তো এইটা আমি এই কারণে বলতেছি, আমরা কিন্তু দেখছি ফ্লিক কিন্তু লা লিগার যে ম্যাচটা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, ওইখানে লামিন এবং পেদ্রি দুইটাকেই কিন্তু খেলাইছে। আমি যদি ভুল না করি তাহলে পেদ্রি 90 মিনিট মাঠে ছিল, লামিন তো অবশ্যই ছিল, পেদ্রি শেষের দিকে সাব হয় নাই সম্ভবত, 90 মিনিট মাঠে ছিল। তাহলে আমি বলতে চাইতেছি এইটা, দিয়াগো সিমিওনের যে পরিস্থিতি আছে বা পরিবেশ আছে, সেইটা বিবেচনায় তার কাছে একদম বা তার টিমে একদম মূল ওয়েপন হইতেছে আলবারেজ। ওরে কিন্তু বার্সার এগেনস্টে খেলায় নাই, তার রেজাল্ট বার্সার সাথে লা লিগাতে লাগবে না এমনটাই সে বুঝাইতেছে। লুকমানকেও দেয় নাই, কিন্তু গতকালকে আমরা দেখলাম দুইটাকে ফ্রেশ রেখে বার্সার এগেনস্টে নামাইছে এবং দুইটার মাধ্যমে রেজাল্ট বের হয়ে আসছে। লুকমানের মাধ্যমে সরাসরি না আসলেও আলবারেজের মাধ্যমে আসছে। কিন্তু ফ্লিককে আমরা দেখলাম বার্সা কিন্তু, আমরা কিন্তু মানে লা লিগাতে ভালো একটা অবস্থানে থাকার পরেও আমাদের অবস্থানটা ক্লিয়ার, আমরা ভালো অবস্থানে আছি, আমাদের পয়েন্ট ব্যবধান আছে। এটার পরেও আমরা দেখতেছি যে লামিন পেদ্রিকে তাদের এগেনস্টে ব্যবহার করতেছে ফ্লিক, তাহলে তাদের এগেনস্টে ব্যবহার করতেছে এবং গতকালকে আমরা দেখতেছি যে তাদেরকে ফ্রেশভাবে পাওয়া যায় নাই। যদিও লামিনের হিসাবটা একটু হলেও ভিন্ন করা যাবে, কিন্তু পেদ্রিকে আমরা দেখলাম যে তার মানে ইনজুরির সংখ্যাটা সামনে চলে আসছে। তার কারণটা কি? প্রেশারটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে। গত ম্যাচে তাদেরকে 90 মিনিট মাঠের মধ্যে রাখার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো মানে গত ম্যাচ বলতে লা লিগার ম্যাচটাতে, তাহলে ফ্লিক যে এই মুহূর্তে এসে বা কোচিং প্যানেল যে ফ্লিকের টিম যে খুব ভালোভাবে মানে অর্গানাইজিংটা করতেছে, সেইটা কি মানে বলা যাবে? সেইটা আমি বলতে পারতেছি না। ওই ম্যাচটাতে এই দুইটাকে লামিন পেদ্রিকে 100% অথবা 90 মিনিট মাঠের মধ্যে না রেখে ওদেরকে কিছুটা হলেও রেস্টে রাখার দরকার ছিল। আমি তো মনে করতেছি এক হাফ পরে উঠিয়ে নেওয়া দরকার ছিল, অথবা শেষের দিকে নামানো যেত। আমরা তো লা লিগাতে পয়েন্টের দিক থেকে ব্যবধানে ভালো ছিলাম, ওদের এগেনস্টে উইন করে আরও 3 পয়েন্ট নিয়ে আসা হয়েছে। দরকার ছিল না, মানে প্লেয়ারগুলোকে যদি আমরা রেস্টিংয়ের হিসাব করি, আমরা তো অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে পরেই আবার খেলতে যাচ্ছি, তাহলে আমাদের মূল প্লেয়ারগুলোকেই তো ফ্রেশভাবে রাখাটা দরকার, যেমনটা দিয়াগো সিমিওনে তার টিমের হিসাব অনুযায়ী করতেছে। তো এই যে মানে প্রসেসিংটা অথবা অর্গানাইজিংটা, এটা যে খুব ভালোভাবে ওয়ার্কআউট করাইতে পারতেছে হ্যান্সি ফ্লিক, আমার কাছে মনে হচ্ছে না। অর্গানাইজিংটা আরও ভালোভাবে হওয়া দরকার। অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ওই লা লিগার ম্যাচটা আমরা যদি লুজ করে আসতাম তাও তো সমস্যা ছিল না। আমাদের প্লেয়ারগুলোকে ফ্রেশ রাখলে, যদি পেদ্রিকে ফ্রেশ রাখা যাইতো, তাহলে গত ম্যাচে পেদ্রিকে 90 মিনিট পাইতাম। 90 মিনিট পাওয়া গেলে পেদ্রিকে খেলার হিসাবটা কিছুটা হলেও ভিন্ন হইতে পারতো, কারণ সেই ইঙ্গিতটা ফার্স্ট হাফে কিন্তু পেদ্রি দিছিল। এনিওয়ে আমি এটাই বলবো, ফ্লিকের অর্গানাইজেশনটা আরও ভালোভাবে হওয়া দরকার এই মুহূর্তে। আমরা যখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কম্পিট করতেছি, ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট, ওইটাকে লিগের সাথে মিলালে হবে না, ওইটাকে ইয়া করা যাবে না। ওইখানে মানে হিসাব নিকাশ করতে হবে অন্যভাবে। নিজের টিমের যেই প্লেয়ারটাকে 90 মিনিট মাঠের মধ্যে দরকার, তাকে কীভাবে 90 মিনিটে রাখা যায় সেই চিন্তা করতে হবে, এবং সেই চিন্তার জন্য তো ধারাবাহিকতা অবলম্বন জরুরি। লিগের ম্যাচে এমনিতেই 4 পয়েন্ট ক্লিয়ার ডিফারেন্স, তার উপরে আবার একদম মেইন প্লেয়ারগুলোকে নামিয়ে 90 মিনিট খেলানো হচ্ছে। তার 3 দিন পরেই যখন হাই ভোল্টেজ একটা ম্যাচ, ওই ম্যাচেই আবার নতুন আমরা দেখতেছি যে মানে আমাদের যে প্লেয়ারটা মানে খুবই ইম্পর্ট্যান্ট, ওরা কিন্তু 90 মিনিট পাচ্ছি না। তাহলে ধারাবাহিকভাবে কি অর্গানাইজেশন
অর্গানাইজেশনটা হয়ে আসতেছে সেটা বলার কোনো সুযোগ নাই আমরা দেখতেছি। তো আমি আশা করতেছি যে মানে ফ্লিকের মাধ্যমে অর্গানাইজেশনটা আরও ভালোভাবে হবে, যেটা প্রত্যাশিত। যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু এখানেই মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনের আমাদের এন্ডিংটা হতে যাচ্ছে, এটাই আমরা ধরতে হবে। তবে আমি তো বললাম রিটার্ন লেগ নিয়ে আমি যথেষ্ট পরিমাণ আস্থাশীল, বিশ্বাস রাখতেছি। 2 গোলের ব্যবধান, 2টা স্কোর করা গেলে অ্যাটলেটিকো মাদ্রিদ একদম সম্পূর্ণরূপে ডিফেন্ডিংয়ের উপর ফোকাস করবে। তাদের টিমটাই ওই রকম। দিয়াগো সিমিউনের যেই চিন্তাভাবনা সেটা সম্পূর্ণরূপে ওই বাস পার্কিংকে কেন্দ্র করেই। তো সে বার্সার এগেনস্টে 2 গোলের লিডে আছে, তার স্কোর করার কোনো দরকারই নাই। তবুও সে আলভারেজকে খেলাবে, সরলট তো আছেই, এদেরকে খেলাবে। তো এদেরকে খেলালে তো এরা এমনিতে স্কোর বের করে কীভাবে আনা যায় সেই চিন্তা করবে। এরা স্কোরিং মুডেই আছে। আমরা স্পার্সের এগেনস্টে তাদের খেলা দেখছি। এনিওয়ে আমি তাদের হিসাবে যাব না। তারা মানে বার্সার এগেনস্টে রিটার্ন লেগে ডিফেন্ডিংয়ের জন্যই মাঠে নামবে। বার্সার দরকার স্কোর করা, এনি হাউ স্কোর বের করে আনতে হবে। আর আমাদের স্কোরাররাই তো এখন প্রবলেমের মধ্যে আছে। তো আমাদের যে ক্রাইসিস, এইটা কিন্তু বিভিন্নভাবে বা অনেকভাবে আমাদেরকে গ্রাস করে আসছে। একদিকে তো অর্গানাইজিংটা যে মিলতেছে আমি মনে করতেছি না এই মুহূর্তে। এখানে যে ম্যানেজারিয়াল যারা আছে তারা যে খুব ভালোভাবে তাদের রুলটা প্লে করতেছে, একদম স্বচ্ছতা দেখা যাচ্ছে না, এই জায়গাটা বলতে হবে। আবার আমরা দেখতেছি যে আমাদের স্কোরারদের মাধ্যমে পিক টাইমে সঠিক টাইমে স্কোর বের হয়ে আসতেছে না, এই প্রবলেমটাও আমরা লক্ষ্য করতেছি। তবে এইগুলাকে সঙ্গে নিয়েই রিটার্ন লেগে ভালো করবে বার্সা, এটাই প্রত্যাশা রাখতেছি। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।